হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের বিষয়ে যেটা আলোচনা করব। আপনারা একটু আগে যে ভিডিও দেখেছেন, এই ভিডিওর উপরই আমরা আলোচনা করব। তা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে আমরা যারা বসবাস করি বা যুক্তরাষ্ট্রের নাগরিক যারা আছেন, তাদের নাগরিক অধিকার নিয়ে অনেক কথা হয়। বাট অনেকেই জানেন না যে তার নাগরিক অধিকার বলতে কী বোঝায়। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব যে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কি, প্রেসিডেন্টের সিদ্ধান্তের সাথে দ্বিমত বা প্রতিবাদের অধিকার কতটুকু, এবং ইরান যুদ্ধে আপনার নাগরিক স্বাধীনতা কতটুকু আছে, এই বিষয়টি আজকে আলোচনা করব। 2 নম্বর হচ্ছে যেটি সেক্স ক্রাইম সহ বিভিন্ন অপরাধে বহিষ্কৃতদের মধ্যে অনেক বাংলাদেশের নাম, সাবধানে থাকা কেন প্রয়োজন। এই দুটো বিষয় আজকে আলোচনা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছে যেন হাসান ফেরদৌস এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলি সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ মঙ্গলবার, মার্চ মাসের 10 তারিখ। যুক্তরাষ্ট্র ইরান অভিযানের আজকে সবচেয়ে ভয়াবহ দিন ছিল বিমান আক্রমণের দিক থেকে। তেহরানের উপর মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এবং তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পেন্টাগন কিছুই জানেনি। তবে শুধু জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল যে মন্তব্য করেছিলেন যে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং ইরান আত্মসমর্পণ করলেই এই যুদ্ধ শেষ হবে, একই মন্তব্য করেছেন আজকে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট। কিন্তু তিনি বলেছেন যে ইরান যতক্ষণ পর্যন্ত নিঃশর্ত সম্পূর্ণভাবে আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। বা তিনি পাশাপাশি এও বলেছেন যে যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে। তার কারণটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধের ভয়াবহতা, তীব্রতা আরো বাড়ানোর চেষ্টা করছে, এবং তারই প্রমাণ হচ্ছে আজকের মুহুর্মুহু বিমান হামলা তেহরানের উপরে। অবশ্যই ইরান এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। ক্ষয়ক্ষতির ব্যাপারটাও তেমন কিছু জানা যায়নি। তবে তবে পিট হ্যাগসেট যে কথাটি বলেছেন যে যুদ্ধ শেষ হয়ে যাবে, আবার পাশাপাশি তিনি বলছেন যে যুদ্ধ থামবে না যতক্ষণ পর্যন্ত ইরান আত্মসমর্পণ করবে না। কিন্তু ইরান আত্মসমর্পণের কোনো লক্ষণ কিংবা ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না, বরং ইরান আরো গেড়ে বসার চেষ্টা করছে বিভিন্নভাবে। তারা মুহুর্মুহু বিমান হামলা সত্ত্বেও তারা ইরানের যে সামরিক অভিযানের যে কৌশল, সে কৌশল হচ্ছে ড্রোন এবং মিসাইল দিয়ে আক্রমণ চালানো, এবং সেটি তারা অব্যাহত রেখেছে। এদিকে ইসরায়েল লেবাননের উপরে, দক্ষিণ বৈরুতের উপরে আবারও আক্রমণ চালিয়েছে, এবং বৈরুতের বেশ ধ্বংসযজ্ঞ সেখানে সাধিত হয়েছে আজকে ইসরায়েলের আক্রমণের পরে। এদিকে যুক্তরাষ্ট্র, বেশ কয়েকটি সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বেশ কয়েকটি নামী সংবাদ মাধ্যম তারা জানিয়েছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কিছুটা মতবিরোধ দেখা দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই যুদ্ধ সংক্রান্ত বিষয়ে। কারণ এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের লক্ষ্যমাত্রা এবং প্রশ্ন উঠেছে ইসরায়েলের লক্ষ্যমাত্রা কি এক? যদি এক লক্ষ্যমাত্রা না হয় তাহলে এই দুই দেশের পক্ষে একসাথে ইরানের বিপক্ষে কয়দিন আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব? সেই বিষয়টিও তবে ইকোনমিস্ট পত্রিকা বলেছে যে দুই দলের মধ্যে বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞদের মধ্যে কিছুটা মতপার্থক্য, এবং এই যুদ্ধের অভীষ্ট লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্য নিয়ে কিছুটা মতবিরোধ এবং কিছুটা মতপার্থক্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও ট্রাম্প প্রশাসন থেকে বারবারই সেটি অস্বীকার করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ করার স্বার্থে এবং যাতে ইরান যুক্তরাষ্ট্রকে আগে আঘাত না করতে পারে, সেই জন্যই যুক্তরাষ্ট্র আঘাত হানছে আগে। সেই হচ্ছে যুক্তরাষ্ট্রের বক্তব্য। কিন্তু বেশিরভাগ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, এখনো তারা বক্তব্য একইভাবে দিয়ে যাচ্ছেন যে ইসরায়েলের পরামর্শেই যুক্তরাষ্ট্র এই ইরান অভিযানটি চালিয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের এখনো নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা নেই। শুধু বলা হচ্ছে যে ইরানকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। আমি গতকালও বলেছিলাম, এর আগের দিনও বলেছি, তেলের প্রাইস হু হু করে বাড়ছে, এবং গতকাল যেটি $100 ছিল, সামান্য বেশি, সেটি আজকে $120 অতিক্রম করছে। কিন্তু এর পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি ট্যাঙ্কারকে নিরাপদে যাওয়ার সুযোগ করে দিয়েছে। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস এবং
যুক্তরাষ্ট্রের এনার্জি সেক্রেটারি বক্তব্যের মধ্যে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের নেভি হরমুজ প্রণালী দিয়ে একটি ট্যাংকারকে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করার সুযোগ করে দিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সেটি অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন, না, যুক্তরাষ্ট্র এই ধরনের কোনো কাজ করেনি এবং হোয়াইট হাউস থেকে পরবর্তীতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালীতে কোনো ট্যাংকারকে নিরাপদে আ আ চলাচল করার ক্ষেত্রে সহযোগিতা করেনি। অতএব এই ক্ষেত্রে ক্রিস রাইটের যে বক্তব্য যুক্তরাষ্ট্রের এনার্জি সেক্রেটারি, তার পরিপ্রেক্ষিতে তেলের মূল্য কিছুটা কমতে শুরু করলেও পরবর্তীতে আবার সেটি হু, হু করে বাড়তে শুরু করেছে। তার কারণ তেলের সরবরাহ ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে ইরান বলেছে তারা সব ধরনের তেল উৎপাদন বন্ধ করে দিচ্ছে এবং হরমুজ প্রণালীতে তাদের বন্ধুভাবাপন্ন দেশ ছাড়া অন্য কোনো দেশের জাহাজ গেলে তারা সেটি নিরাপত্তা নিশ্চিত দিচ্ছে না। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, অবশ্য তেলের মূল্য বৃদ্ধি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প গতকালও মন্তব্য করেছেন, আজকেও তিনি মন্তব্য করেছেন। তার মন্তব্যে আ যে বিষয়টি স্পষ্ট সেটি হচ্ছে যে তেলের মূল্য, এই ধরনের যুদ্ধ এবং অভিযানে তেলের মূল্য বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। তিনি সেটা বলেছেন এবং এটি স্বাভাবিকভাবে গ্রহণ করার জন্য আমেরিকার নাগরিকদের তিনি অনুরোধ করেছেন। তিনি বলেছেন যে যে বা বৃহত্তর নিরাপত্তার স্বার্থে এই ধরনের ত্যাগ স্বীকার করাটা সাময়িক ব্যাপার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যে এই যুদ্ধ শেষ হওয়া মাত্রই তেলের মূল্য আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। যদিও কবে নাগাদ এই যুদ্ধ শেষ হবে তার কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। কিছু সমর বিশেষজ্ঞের মতে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। আবার কেউ বলছেন এই যুদ্ধ ২ থেকে ৪ সপ্তাহ হতে পারে। তবে ইরানের যে অবস্থান, কৌশলগত অবস্থান, সে অবস্থানের পরিপ্রেক্ষিতে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কাই অনেকে করছেন এই মুহূর্তে সবচাইতে বেশি। আজকে কানাডার টরন্টো যুক্তরাষ্ট্র দূতাবাসে ব আ গু গু গুলির বর্ষণের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। তবে কেন এই গুলি বর্ষণ করা হলো সেই মোটিভও এখনো বের করা সম্ভব হয়নি কানাডীয় কর্তৃপক্ষের পক্ষে। তবে কানাডার কর্তৃপক্ষ বেশ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন সেখানে এবং সেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই ২ দেশের দূতাবাসের নিরাপত্তা ব্যাপক মাত্রায় বাড়িয়ে দিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেছেন যে এই ধরনের হামলা কানাডাতে এই ধরনের বে 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 গুলির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। সেই অনুযায়ী কানাডা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। তবে যে গুলিবর্ষণের মোটিভ সম্পর্কে কিছু জানা যায়নি এবং কাউকেই এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সে কথাও তারা বলেছেন। তবে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এবং এটি কানাডার জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কানাডা সরকার সেই মাপকাঠিতেই এই তদন্ত পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের দূতাবাসে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে। আগেই বলেছি পুলিশ জানিয়েছে কেউ হতাহত হয়নি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি এখনো পর্যন্ত। ইরান অভিযান চালানোর পর আজকে আরেকটি জরিপ বেরিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের আ বা 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 সা বা স স বা প্রেসিডেন্ট ট্রাম্প তার কাজের পারফরম্যান্স সম্পর্কে আরেকটি জরিপ আজকে দিয়েছে এবং সেই জরিপে দেখা যাচ্ছে ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চে এই জরিপে নিবন্ধিত ভোটার অর্থাৎ যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছেন তারাই এই জরিপে অংশ নিয়েছেন। যাতে দেখা যাচ্ছে যে ২০২৫ সালের মার্চে প্রেসিডেন্টের সমর্থন যে পরিমাণ ছিল তার থেকে ৩% কমে গিয়েছে ২০২৬ সালের মার্চ মাসে। ৪৪% উত্তরদাতা বলেছেন যে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডের সমর্থন করেন, জোরালোভাবে সমর্থন এবং কিছুটা সমর্থন করেছেন। যা ২০২৫ সালের মার্চ মাসে ৪৭% ছিল। এখন ৪৪%, ১ বছর আগে ছিল ৪৭%। অতএব সেটি কমতে শুরু করেছে এবং অংশগ্রহণকারীদের ৫৪% বলেছেন যে তারা তার জব পারফরম্যান্স অর্থাৎ তার যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ডের জোরালোভাবে অথবা কিছুটা সমর্থন করেননি, যা গত বছরের ৫১% থেকে বেশি। গত বছর ছিল ৫১% সমর্থন করেননি তার কর্মকাণ্ডকে। এবছর সেটি গিয়ে দাঁড়িয়েছে ৫৪%। অর্থাৎ এরা যারা অংশ নিয়েছেন তারা সবাই কিন্তু নিবন্ধিত ভোটার। এবং এরা এবং গত কয়েক মাসে একাধিক ফ্রন্টে রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যার মধ্যে রয়েছে অভিবাসন এজেন্ডা, ডিপোর্টেশন সংক্রান্ত বিষয়, দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সাথে সম্পর্কিত ফাইল প্রকাশনার ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ভূমিকা এবং গত বছরের নির্বাচনে ডেমোক্র্যাটদের আশাতীত
বিজয় অর্জন বেশ কয়েকটি আসনে। এবং এই আরেকটি জরিপ দেখা যাচ্ছে, সেটি পরিচালনা করেছে ডিসিশন ডেস্ক। জরিপে দেখা যাচ্ছে যে ট্রাম্পের অনুমোদনের রেটিং যেটি, সেটি ৪১.১% এবং তার অনুমোদন, অর্থাৎ তাকে কার অনুমোদন করেন না, তার কর্মকাণ্ডকে সমর্থন করেন না, আ আ সেই ধরনের অংশগ্রহণকারীর সংখ্যা ৫৪.৪%, সমর্থন করেন ৪৩.১%, ডিসিশন ডেস্ক দপ্তরের জরিপ অনুযায়ী। আর সমর্থন করেন না, অসম্মতির রেটিং হচ্ছে ৫৪.৪%। এনবিসি নিউজের জরিপে দেখা যাচ্ছে যে ৫৩% উত্তরদাতা সীমান্ত নিরাপত্তা, অর্থাৎ বর্ডার সিকিউরিটি এবং ট্রাম্পের কাজকে সমর্থন করেছেন। বর্ডার সিকিউরিটিতে ট্রাম্প যে কর্মকাণ্ড করেছেন, তার প্রশাসন যে ভূমিকা রেখেছে, তাতে ৫৩% উত্তরদাতা সেটি সমর্থন করেন। ৫৩%। আর ৪৪% ইমিগ্রেশন নিয়ে ট্রাম্পের কাজকে সমর্থন করেছেন, ৪৪%। এবং ৪১% ইরানের ক্ষেত্রে তার যে ভূমিকা, সেই ভূমিকা এবং তার যে অভিযান ইরানের বিরুদ্ধে, সেই অভিযানকে সমর্থন করছেন মাত্র ৪১% উত্তরদাতা। এরা সবাই কিন্তু রেজিস্টার্ড ভোটার। আমেরিকা বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়েছে। এই বছর শুরুতে ট্রাম্প আসন্ন মধ্যবর্তী নির্বাচনের সম্ভাব্য ডেমোক্রেটিক জয়ের বিষয়ে সবাইকে সতর্ক করার পরও তিনি শেষ পর্যন্ত ইরান অভিযানের সিদ্ধান্তটি গ্রহণ করেছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে এনবিসি নিউজের জরিপটি ২৭শে ফেব্রুয়ারি থেকে ৩রা মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে ১,০০০ নিবন্ধিত ভোটার, যারা রেজিস্টার্ড ভোটার ছিলেন, তারা অংশ নিয়েছেন। এবং এই জরিপে ত্রুটির পরিমাণ হচ্ছে আশঙ্কা ৩.১%। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বাসভবনের সামনে দিন কয়েক আগে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, সেই বিক্ষোভ সমাবেশের জের এখনো শেষ হয়নি। ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মেয়র মামদানি এই সমাবেশের সমালোচনা করে বলেছেন যে এটি ইসলাম বিরোধী কর্মকাণ্ড, উস্কিয়ে দেওয়া হচ্ছে, ইসলাম ফোবিয়ারা এটি আয়োজন করেছেন। এবং তিনি এর সমালোচনা করলেও তিনি এই ধরনের বিক্ষোভকে সমর্থন করেন, এমনটি মন্তব্য করেছেন। কিন্তু তার বিপরীত অবস্থান গ্রহণ করেছেন পুলিশ কমিশনার জেসিকা টিশ। জেসিকা টিশ বলেছেন যে মেয়র বাসভবনের সামনে যে দুটি ডিভাইস সক্রিয় করা হয়েছিল, সেই ডিভাইসটি আইসিসের সদস্যদের কর্তৃক সেখানে আনা হয়েছিল। এবং এই বিক্ষোভ সমাবেশটি, মেয়রের বাসভবনের সামনে যে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল, সেই বিক্ষোভ সমাবেশটির ইন্ধনদাতা নাকি আইএসআইএস এটি হচ্ছে। এবং সেই অনুযায়ী নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট সেই বিক্ষোভের তদন্ত করছে। অতএব স্পষ্টতই এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে মেয়র মামদানি এবং পুলিশ কমিশনার জেসিকা মিশের মধ্যে পরস্পর বিরোধী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আপাতত এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল হাসান, যেটা এই ঘটনা নিয়ে কালকেও আমরা কিছুটা আলোচনা করেছিলাম। সো আলটিমেটলি এটা দায়ভার কার উপর? একদিকে বলা হচ্ছে যে নিউ নাজি, অন্যদিকে আইস। হোয়াইট সুপ্রিমাসিস্টের কথা মেয়র মামদানি নিজেই উল্লেখ করেছেন, জ্যাক ল্যাং এর কথা। আচ্ছা, কিন্তু পুলিশ কমিশনার বলছেন যে এই সমাবেশটা নাকি আইসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল, আইস এটার ইন্ধনদাতা। এখন কার কথা বিশ্বাস করবো আমরা? এটা তো পুলিশ তদন্ত করছে এবং জেসিকা টিশ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি মেয়রের সম্মতিতে তদন্তের নির্দেশ দিয়েছেন, সে তেমনটাই ধরে নেওয়া যায়। কারণ মেয়র যদি অসম্মত থাকতেন, তাহলে তো তিনি তদন্তের নির্দেশ দিতে পারতেন না। তো মেয়র যেখানে বলছেন যে এটি জ্যাক ল্যাং হোয়াইট সুপ্রিমিস্টের আয়োজিত সমাবেশ, ইসলাম ফোবিয়া কেন্দ্রিক সমাবেশ, কিন্তু জেসিকা টিশ বলছেন এটি আইসিস ইন্ধনে সমাবেশ। অতএব দুইজনের মধ্যে স্পষ্টত মতবিরোধ দেখা দিচ্ছে এই সমাবেশকে কেন্দ্র করে, এবং ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ওকে, আপনাকে আর একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার, এটা অনেকে আমরা সবসময় কথা বলি, বাট আপনাকে যদি প্রশ্ন করি, এটা হাসান ভাই আপনাকেও একটু আমি প্রশ্ন করব, হোয়াট ইজ দ্য সিভিক আপনার রাইট অ্যান্ড নাগরিক অধিকার, এটা কি একটু জানি আপনার কাছ থেকে। অনেকে ভয় পায় কথা বলতে। প্রথম নাগরিক অধিকার হচ্ছে স্বাধীনভাবে চলাফেরা করা, যেটা আমরা বুঝি। আমরা যখন নাগরিকত্ব গ্রহণ করি, তখন যে কাগজটা ধরিয়ে দেওয়া হয়, সেখানে আমাদের কিছু রাইটস এর কথা উল্লেখ থাকে। একটা হচ্ছে আপনি স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবেন, রাজনৈতিক দল সমর্থন করতে পারবেন,
তারপরে আপনার মতামত ব্যক্ত করতে পারবেন, সেটা আপনার কনস্টিটিউশনাল গ্যারান্টি আছে। তারপরে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন, যতদিন খুশি যুক্তরাষ্ট্রের বাইরে থাকতে পারবেন, যুক্তরাষ্ট্রে আসার বাধ্যবাধকতা নাই। তারপরে যদি বয়স 25-এর নিচে হয় আপনাকে সিলেক্টিভ মিলিটারি সার্ভিসের নাম তালিকাভুক্ত করতে হবে। এই ধরনের কিছু নাগরিক অধিকারের কথা তো যতটুকু আমরা জানি। এবং আপনি ডিউ প্রসেসের আওতায় আসবেন যুক্তরাষ্ট্রে, আইনের প্রক্রিয়ায় থাকবেন। আইন ভঙ্গ করলে সেই আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আইনের শাসনের আওতায় আপনি থাকবেন। এগুলি তো মূলত নাগরিক অধিকার। স্যার, প্রেসিডেন্ট যিনি হন আর ভোট দেওয়ার যুক্তরাষ্ট্রের, অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে প্রেসিডেন্ট এবং যিনি যুক্তরাষ্ট্রের ভোটে হন, তার সিদ্ধান্তের বিরুদ্ধে আমার প্রতিবাদ করার অধিকার আছে কিনা? অবশ্যই আছে। এটা আছে, রাইট? ওকে, আপনাকে আমি প্রশ্ন করি, আমি জিনিসটা শুরু করি, লেটস টক অ্যান্ড দেন হাসান ভাই আপনার কাছে একটু যাই আমি, যে ইরানের যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ নাগরিক স্বাধীনতা এবং নাগরিক স্বাধীনতা এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যে কোনো কিছু করলেই প্রেসিডেন্ট, আমরা তার সাথে তো হুক্কা হুয়া করবো না, আমার অধিকার আছে, আমি একজন মানুষ হিসেবে আমার হিউম্যান ডিগনিটি আছে এবং আমার মত প্রকাশের স্বাধীনতা আছে। সো ইরান ওয়ার নিয়ে একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমার নাগরিক অধিকার, আমার সিটিজেন হিসেবে আমার মত প্রকাশের স্বাধীনতা, এটার বাউন্ডারিটা কতটুকু একটু জানি আপনার কাছ থেকে। গুড, থ্যাংক ইউ তাহের, সবাইকে শুভেচ্ছা। প্রশ্নটা এই মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের প্রোগ্রামে আমরা কয়েকবার শুনেছি যে আমাদেরকে সবক দেওয়া হয়েছে যে যুদ্ধের সময় প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুসরণ করা উচিত। আমাদের দায়িত্ব হচ্ছে প্রেসিডেন্টের সিদ্ধান্ত, তিনি কমান্ডার ইন চিফ, তাকে আমরা অনুসরণ করব। আমাদেরকে একাধিকবার এই জ্ঞান দেওয়া হয়েছে। সাধারণ বুদ্ধি কি বলে? আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে শাসনতন্ত্রের প্রতি আপনার আনুগত্য, প্রেসিডেন্টের প্রতি না। আপনার আনুগত্য কিন্তু আপনার প্রেসিডেন্টের প্রতি না। প্রেসিডেন্টের দায়িত্ব শাসনতন্ত্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। ফলে তিনি এবং আমরা প্রত্যেকেরই একটাই মানদণ্ড, তা হচ্ছে শাসনতন্ত্র। এটা হলো আইনের কথা। অন্য কথা হচ্ছে নৈতিকতার প্রশ্ন। যুদ্ধ নিয়ে কথা বলছি আমরা। যুদ্ধ হয় দুই রকমের, একটা হচ্ছে জাস্ট ওয়ার, একটা আনজাস্ট ওয়ার। একটা ন্যায়সিদ্ধ যুদ্ধ, একটা অন্যায় যুদ্ধ। যেমন ধরো যাক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা ফাইট করেছি। এটা আমাদের জন্য একটা জাস্ট ওয়ার ছিল। ইট ওয়াজ এ জাস্ট ওয়ার। ঠিক এর পাশে ভাবেন আপনি 2003 সালে আমরা ইরাক আক্রমণ করলাম, মিথ্যা যুক্তি দেখিয়ে বললাম ইরাকের হাতে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে, এবং সেই যুদ্ধে জড়িয়ে আমরা প্রায় 20 বছর ধরে ট্রিলিয়নস অফ ডলার্স খরচ করে এলাম। সেটা হচ্ছে আনজাস্ট ওয়ার। কেমন? এই ইস্যুটা প্রথম বড় করে দেখা দেয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে নিউরেমবার্গ ট্রায়ালে। সৈন্যরা যারা অন্যায় কাজ করেছে, যারা অভিযুক্ত হয়েছে, কাঠগড়ে উঠেছে, তারা বলছে আমার তো কোনো দোষ নাই, আমাকে বলেছে আমি তাই করেছি, কমান্ডার আমাকে যা বলেছে আমি তাই করেছি। সেই ট্রায়ালে প্রথমবারের মতো কোডিফাইড হলো যে না, দায়িত্বটা তোমার। তুমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল দায় ভোগ করো তোমার সিদ্ধান্তের যে ফল, তার দায় দায়িত্ব একমাত্র তোমার। নতুন করে এই প্রথমবারের মতো এটা 8 নম্বর কোডিফাইড হলো যে আপনি কমান্ডারের কথা বলে মুক্তি পাবেন না। এটাকে বলে কমন রেসপন্সিবিলিটি। বাংলাদেশে দেখেছেন আপনারা, জুলাই বিপ্লবের পরে এই কমন রেসপন্সিবিলিটি নিয়ে একই কথা বলা হয়েছে। পুলিশদেরকে আমরা কি বলে ফাঁসি দিচ্ছি, কোন যুক্তিতে? পুলিশ তো অর্ডার দেয়নি, অর্ডার ক্যারি আউট করে না। অর্ডার ক্যারি আউট তুমি করো, তোমারও নৈতিকতা আছে, এবং অন্যায় হলে তাকে প্রতিবাদ করা তোমার দায়িত্ব পড়ে। আপনারা দেখেছেন আমেরিকায় 6 জন কংগ্রেসম্যান, 3 জন সিনেটর, 3 জন কংগ্রেস সদস্য একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিও দ্বারা কি বলছেন? তারা সৈন্যদের উদ্দেশ্যে বলছেন, তারা বলছেন যে যদি তোমার কমান্ডার তোমাকে অবৈধ আনলফুল অর্ডার দেয়, যে আনলফুল অর্ডার রিজেক্ট করা তোমার দায়িত্ব, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। এবং এটা আমেরিকান ওয়ার কোড অফ কন্ডাক্টে বলা আছে যে তুমি আনলফুল কোন অর্ডার ক্যারি আউট করতে পারবে না। এখন আপনার সামনে আমার সামনে প্রশ্ন, যে যুদ্ধ চলছে ইরানে, সেটাকে জাস্ট ওয়ার? এই ওয়ারে সমর্থন করাটাকে আমার জন্য নৈতিক দায়িত্ব একটা? কি দায়িত্ব আমি আপনাকে বলতে পারবো না, সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি
আপনি ঠিক করবেন যে কোনটা আপনার জন্য জাস্ট, কোনটা আনজাস্ট না। কিন্তু আমি আপনাকে সরাসরি প্রশ্ন করি, আপনার বোমার আঘাতে 160 জন স্কুল ছাত্রী মারা গেল, মনে হয় কি এরকম জাস্ট ওয়ার হচ্ছে? এই যুদ্ধের আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? আমি কি আশু হামলার মুখে ছিলাম? তাহলে কেন যুদ্ধে গেছি আমরা? এই প্রশ্নগুলি করা অ্যাজ সিটিজেন্স আমাদের দায়িত্ব, ঠিক উল্টো নয়। যেমন আমাদেরকে সবক দেওয়া হচ্ছিল যে না, যা বলা হচ্ছে তাই আপনি শুনবেন, সেটা আপনার দায়িত্ব, তা নয়। আপনার দায়িত্ব হচ্ছে আপনার বিবেককে প্রশ্ন করা, বিবেককে ব্যবহার করা। অ্যাজ সিটিজেন্স আপনার রেসপন্সিবিলিটি ক্যারি আউট করা। এবং আবার বলি আমি, আপনার দায়িত্ব কার উপরে? আপনার দায়িত্বের মানদণ্ডটা কি? কনস্টিটিউশন। অ্যান্ড হোয়াট ডাজ ইট সে? আপনাকে কি বলে কনস্টিটিউশন? আইন মেনে চলবেন। আমেরিকান ট্রেডিশনটা কি? ট্রেডিশনই হচ্ছে যখনই কোনো অন্যায়ের মুখোমুখি আমি হই, অন্যায়ের প্রতিবাদ করা। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাকে। আইজেনহাওয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি 1950s তিনি যখন তার টার্ম শেষ হলো, তিনি আমাদের তার শেষ বিদায় ভাষণ দিয়ে বললেন যে, সিটিজেনদের বলছেন, বি কেয়ারফুল, বি কেয়ারফুল অ্যাবাউট ইউর রাইটস। কারণ আমেরিকা এই মুহূর্তে একটি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, সামরিক শিল্প ব্যবস্থা গড়ে উঠেছে, যারা সকল সিদ্ধান্ত গ্রহণ করছে তোমার হয়ে। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যারা অস্ত্র বানায়, যারা বিমান বানায়, যারা বোমা বানায়, এবং রাজনীতিবিদরা একসাথে কাজ করছে। তোমার দায়িত্ব, তিনি বলছেন। আবার বলি, কে বলছেন? দেশের প্রেসিডেন্ট, প্রাক্তন, তার বিদায়ী ভাষণে। আপনার দায়িত্ব হচ্ছে এই অন্যায়, এই অবৈধ চেষ্টার বিরুদ্ধে দাঁড়ানো। আমি একটু আগে বললাম ইরাক যুদ্ধ, আপনাদের মনে আছে ইরাক যুদ্ধ আমরা কি করেছিলাম? মার্চ মাসে 2003 সালে মিলিয়নস অফ লোক নিউ ইয়র্কের রাস্তায়, আমাদের ইতিহাসে বৃহত্তম সমাবেশ, প্রতিবাদ সমাবেশ করেছি আমরা যুদ্ধের বিরুদ্ধে। এখন প্রশ্ন, এই যে লক্ষ লক্ষ লোক প্রতিবাদ করছেন, এরা সবাই কি আনপেট্রিয়টিক? ঠিক উল্টো, দে আর মোর পেট্রিয়টিক। তারা অধিক নৈতিক, তারা অধিক দেশপ্রেমিক। শেষ কথা বলি, আমরা আমাদের যে টেন্ডেন্সি দেখতে পাচ্ছি আমি কোনো বাঙালিদের মধ্যে, ট্রাম্পের চেয়ে অধিক ট্রাম্প হওয়ার, অধিক ট্রাম্প হওয়ার যে টেন্ডেন্সি, এটা এক ধরনের দাস মনোবৃত্তি। নাগরিক হিসেবে আপনার অধিকার আপনি ছোট করবেন না। নাগরিক হিসেবে আপনার পূর্ণ অধিকার আছে। অন্য সাদারা যেমন প্রতিবাদ করে, আপনিও প্রতিবাদ করবেন। একটু আগে নাজমুল বলছিল যুদ্ধের কথা। এই মুহূর্তে যুদ্ধের পক্ষে সমর্থন মাত্র আমেরিকায় 40%। 60% লোক এই যুদ্ধের প্রতিবাদ করে। 60% লোক, যার মধ্যে কারা আছে? সাদারা আছে, কালোরা আছে, আমরাও আছি। ফলে এই 60% লোক তো আর আনপেট্রিয়টিক নয়। হতে পারে যুদ্ধের প্রতিবাদ তারা করছে, রাজনৈতিক অবস্থান তারা নিয়েছে। নাগরিক হিসেবে, সিটিজেন হিসেবে তাদের দায়িত্ব এটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে। এবং আপনি ইরাক যুদ্ধের সময় যে আবু গারেব কারাগারে, আবু গরিব কারাগারে কি ঘটনা ঘটেছিল, যেটা পুরো যুক্তরাষ্ট্রের যে তার যে ঐতিহ্য, মানবাধিকার এবং আপনার হিউম্যান ডিগনিটি যে ঐতিহ্য ছিল, এই ঐতিহ্যকে আপনি কিভাবে মানে কলঙ্কিত করেছিলেন? তাই আবার বলি আমি, আপনার দায়িত্ব অ্যাজ সিটিজেন্স, আপনার দায়িত্ব আপনার শাসনতন্ত্রের প্রতি। আপনার কমান্ডার যদি অন্যায় করে, আপনার অবৈধ কাজ করে, তার প্রতিবাদ আপনি করবেন, যে কাজটা আবু গ্রেবে হয়েছিল। এবং আমরা জানলাম কি করে আবু গ্রেবের ঘটনা? সৈন্যরাই কিন্তু আমাদের জানিয়েছে। এটা কিন্তু কোনো গোপন স্পাই জানায়নি, কোনো বিদেশি শক্তি এসে জানায়নি। সৈন্যরাই বলেছে, সোলজাররাই বলেছে কাজটা অন্যায় হচ্ছে। অ্যান্ড দ্যাটস হাউ উই কাম টু নো। ফলে সেই সৈন্যগুলি দায়িত্ব পালন করেছে। যারা নিউ ইয়র্ক টাইমসে যে রিপোর্টগুলো, এটা লোমহর্ষক রিপোর্ট ছাপা হয়েছিল, যে আপনার এই বৃদ্ধ লোক, ইরাকি নাগরিক, তাদের কারাগারে ধরে এনে তাদের মুখের উপরে প্রেসরাব করা, কুকুর দিয়ে লেলিয়ে দেওয়া, এই বিষয়গুলো আপনার মনে আছে? যে এরকম নাগরিক অধিকার কি? ভাই যেটা বলছেন এর চেয়ে বেশি, মানে এগুলা মানে কনস্টিটিউশনের ওই পাতা পইরা যুদ্ধ ঘোষণার আগে আমাদের নামা পড়তে হবে। আমি মনে করি তার সাথে পুরো একমত। আর ঘরে বসার সময় নাই, আমরা চলেন রাস্তায় নেমে যাই, গিয়া বলি যে এই যুদ্ধ আনজাস্ট, কোন যুদ্ধের পক্ষে আমি কখনো নাই। তবে একটা মনে করি যে আমাদের সোলজার, আমার ভাই, আমার পাশের বাসার যে লোকটা যুদ্ধ করতেছে, তার যুদ্ধের ফিল্ডে রাখা তার মোরাল ডাউন হোক, এটা কোনো কিছু চাইবো না আমরা। আর আপনার লোমহর্ষক, এই যে লোমটা কাঁপে, যখন আমার লোম তখনও কাঁপে যখন ইরানে মানে ওই নাগরিকরা জেগে ওঠে ইরানের স্বৈর শাসকের বিরুদ্ধে এবং তারা নির্যাতিত হয়, আমার তখন আমার লোমটাও আপনার কাঁপে ওঠে।
তো আমার ব্যাপারে কোনো বিরোধ নাই, যুদ্ধের বিরুদ্ধে সবাই, কোনো মানুষের মৃত্যু হোক আমরা চাই না। না আমি আপনি আবার কি চাই এটা না আমাদের, একমত যে প্রেসিডেন্ট কোনো কিছু বললেই আমাকে হুক্কা হুয়া করতে হবে, এটা তো না। অবশ্যই না, প্রেসিডেন্ট কিছু বললে, তো এটা আপনি প্রেসিডেন্ট কিছু বলছেন বললে এর আগে, এই বিরোধিতা জন্যই আজকে করে, কিছু মানুষের এই জন্যই এই বিষয়টি বলছি। কিছু মানুষ শুনেন, কিছু মানুষ গাদ্দার মানুষ দেখবেন, এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ভালো কাজ করছে এটা কোনোদিন বলে নাই। এটা এখন পর্যন্ত কোনোদিন আমি বলতে শুনে নাই। এরও মানুষ অবশ্যই না, কেউ না একটা শুনেন, সমর্থন একটা ভালো কাজ কোনোদিন করে আমি আপনি দেখি নাই, 20-30টা কোনোদিন আমি খারাপ দেখি কাজ নাই করবেন, যে এটাকে আমি ভালো বলবো। তার একটা পক্ষে দিয়ে কথা আমি বলতে। একটা তারপর অবশ্যই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানে তা গ্যারান্টেড না, কারো সমর্থন গ্যারান্টেড, আপনি যা করবেন তাই সমর্থন করেন না, কিন্তু বহু মানুষকে দেখা যায় অন্ধের মতো এর বিরোধিতা করা। কি ন্যারেটিভ, মানে তাকে এই হাত করা লাগে, কি বেহায়া, মানে কি বলে নাই, মানে এই মূর্খ লোক তার সমর্থন করে। আর বাবা তুমি পণ্ডিত তো হইছো, আপনি আমেরিকার কি সব এটা মূর্খ সাপোর্ট লোকের করবেন? তারা আপনি কি এটা প্রেসিডেন্ট সাপোর্ট বানাইছে। করবেন? তোমার মতো বহু পণ্ডিত লোক, তোমার মতো বহু পণ্ডিত লোক পথে রাতে ঘুরতেছে, আর এই মূর্খ লোক প্রেসিডেন্ট হয়ে গেছে। সো প্রেসিডেন্ট তো প্রেসিডেন্টের আমি আমি প্রেসিডেন্ট আমি শ্রদ্ধেয় হাসান ফেরদৌস ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। কনস্টিটিউশনে যা লেখা আছে, আমরা যুদ্ধের ব্যাপারে আমরা একমত না। কোনো মানুষ মৃত্যুবরণ করুক এবং কোনো আনজাস্ট যুদ্ধের পক্ষে আমরা নাই, এই ব্যাপারে আমার কোনো বিরোধ নাই। জি, ওকে, সো প্রেসিডেন্ট ট্রাম্পের কুলের মধ্যে 13 বছরের শিশু, এইটাকে আপনি কিভাবে দেখেন? আমি এখন এই যুদ্ধের সময় এখন না যে না, আপনি মুহূর্তে কিভাবে দেখেন? আপনি যুদ্ধ তাতে কি কিভাবে দেখেন? না না, How do you আপনাকে justify being a father? আপনি মনে করতেছেন যুদ্ধ তাতে কি? আজ এই মুহূর্তে কান্ট্রি ইজ অন ওয়ার। আমি এই সময় আমাদের আমাদের যে সুপ্রিম লিডার, তার তার কোনো ক্ষতি হোক, তার ভাবমূর্তি কোনো ক্ষতি কোনো হোক, ক্ষতির এই তো ব্যাপারে কিছু আমি নাই, এটা তো আলোচনা হচ্ছে। এই ব্যাপারে আমি মুখ খুলতেও রাজি না, আমি এই ব্যাপারে আলোচনা করতেও রাজি না। আপনার যদি এটা খুঁজাখুঁজি করে আনন্দ লাগে, এইসব এইসব গোলাগুলি করতে আপনাদের, খোলাখুলি করতে আপনাদের আনন্দ লাগে, এই ব্যাপারে আপনাদের আলাপে আপনারা রুচি ফিরে পান, তাহলে করেন, আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো এই আলাপ করতে বাধ্য না। রুচির বিষয় না, যিনি আমি এই মুহূর্তে শুভকামনা করি আমার সোলজাররা যেন ফিরে আসে, আমেরিকা যেন মাথা নোয়াতে না হয়, আমেরিকা বিজয়ীর বেশে ফিরে আসবে এবং যে কাজ নামছে সেই কাজ শেষ করে আসবে। ওকে, কাজ শেষ করে তারা আসুক, বাট প্রেসিডেন্ট যিনি অন্যায় অবিচার করবেন, লাম্পট্য করবেন, তার বিরুদ্ধে কথা বলতে পারবো না আমি, এটা তো হয় না। আমি তো বলি নাই, কেউ তো বলে না, আপনি বলেন না, আপনি তো সারাদিন বলছেন আপনি যে- বলতেছেনই, So আপনি what is your- বলতেছেনই কোন দিন, what is your- মানে what is your position? আপনার টাইম টেলিভিশনে এটা কোন দিন আপনি বলেন নাই, মানে What is একটা your দিন, position? একটা দিন আমার কোনো পজিশন না, আমার আপনার পক্ষে আছি আমি ভাই। আমি তো ওকে, আপনি যেটাকে ক্লিনটনের বিরুদ্ধে কথা বললেন কেন ওই সময়? একদিন মানে ক্লিনটনের বিরুদ্ধে বলা যাবে না, ভালোভাবে বলছেন আপনি। মানে ক্লিনটনের বিরুদ্ধে বলা যাবে না। না না, বলতে নাকি? পারবেন, আমি বলছি তো ওইটা বললে এটা বললেন না কেন আপনি? না, আমি এখন এই ব্যাপারে এই যুদ্ধের সময় এইসব খারাপ জিনিস নিয়ে আলাপ করতে রাজি না আমরা। কান্ট্রি ইজ ইন ওয়ার, এই মুহূর্তে আমরা দুই দেশে যুদ্ধ হইতেছে, আমি আমার দেশের পক্ষে এবং এই দেশের So- লিডার so ন্যায় গেছে Congress- অন্যায় গেছে, এটা আমরা আলাপ করবো, এটা ঠিকই আছে। কংগ্রেসে আমরা যে- বলতে পারি, এটা আমরা বলতেই পারি যে মাই ফেভারিট লিডার ইউ ক্যানট গো, আমার প্রিয় নেতা আপনি এই যুদ্ধে যেতে পারেন না। নাগরিক হিসাবে আমাদের নেতাকে এটা বলার অধিকার অবশ্যই কনস্টিটিউশন আমাদের দিয়েছে, এবং এটাকে যারা ঊর্ধ্বে তুলে ধরতেছেন হাসান ভাই সহ, তাদের প্রতি আমার রেসপেক্ট। জি জি, আপনার রেসপেক্টটা বুঝতে পারছি আমি। আপনি যেটা বলছেন যে কংগ্রেসে এত বড় হিয়ারিং হচ্ছে, কংগ্রেসের হিয়ারিং কি আপনি কিভাবে দেখছেন? মানে ওরা কি সবাই দুষ্কৃতিকারী? আমি এই শব্দ তো আপনি আবিষ্কার করলেন ভাই, আমি দুষ্কৃতিকারী না, বলতেছি না, না, আপনি যেভাবে আমি বলছেন- বলতেছি এটা আমার আলোচনার প্রায়োরিটি না এখন। আচ্ছা। আমার মাথায় এখন আমার ভাইয়ের যে লাশ আসতেছে, So, নাগরিক অধিকার নিয়ে আমরা কথা যে মানুষ বলছিলাম। মারা যাইতেছে ইরানে, আমরা তো তাদের নাগরিক অধিকার ব্যাপারে নিয়ে কথা বলছিলাম যে বলেন আপনার আমার অধিকার অধিকার। কোনটা? আপনার কোন অধিকার কেউ আটকাইলো? আপনারা কেউ দেয় নাই নাগরিক অধিকার যে আপনি বগল করে বারুদ নিয়ে গ্রেসি মেনশনের সামনে যাইবেন? বলেন আপনি আর কোন অধিকার চাইবেন? আপনি প্রতিবাদ করবেন, কেউ তো না করতেছে না প্রতিবাদ করেন। গ্রেসি মেনশনে যারা গেছে কেউ, এরা তো সব সকল নাজি লোক। সকল ওকে, তার মানে এটাই আমি বলতেছি, এটা অধিকার দেয় নাই, কিন্তু আপনি প্রতিবাদ করবেন, এই যে করতেছেন, এই যে বলতেছেন, এটা তো ভেরি মাচ রাইট, এটা কনস্টিটিউশন দিছে, এটা আমেরিকার থাকার সৌন্দর্য। না, এটাই বলবেন আপনি আপনি। সহিংস জি। হতে পারবেন না, আপনি মুখে প্রতিবাদ করার কথা বলছি। করেন মুখে প্রতিবাদ করেন, জি। সহিংস করেন। তাহের আলোচনাটা খুব ব্যক্তিগত হয়ে পড়ছে, আলোচনাটা একদম সাবস্টেন্স থাকছে না। এটা এত ব্যক্তিগত আলোচনা টেলিভিশন পর্দায় করা বললে এটা আমাদের মনে হয় ওয়েস্ট অফ টাইম। না, এটা আসলে এটা অন্যদিকে চলে যায়। যাই হোক, সেক্স ক্রাইম সহ বিভিন্ন অপরাধ। আচ্ছা হাসান ভাই, এই যে ব্যাপারটা যেটা রাইট, যেখানে কনস্টিটিউশন আমার অধিকারকে নিশ্চয়তা দিয়েছে যে আমার রাইট আছে, প্রেসিডেন্ট যদি কোনো সিদ্ধান্ত নেন তার অধিকার তার প্রতিবাদ করার, তাহলে যে কেউ, ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলবো না, যে কেউ উনি বলবেন যে প্রেসিডেন্ট এখন ওয়ারের মধ্যে আছেন,
এটাতে কোনো কথা বলা ঠিক না। এটা অনেকটা ওই যে বাংলাদেশের শেখ হাসিনার স্বাধীনতার চেতনা বিক্রির মতো মনে হয় আর কি, রাইট? এই চেতনা বিক্রির যে মলম, এই মলম আর কত বিক্রি হবে, এটা শুনতেও বিরক্ত লাগে এখন আপনার। তাই আমি আপনাকে বললামই তো, নিউরেমবার্গ ট্রায়ালে আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছে যে আমার দায় দায়িত্ব নাই, আমাকে বলা হয়েছে আমি কাজটা করেছি, এই বলে আপনি পার পাবেন না। অন্যায় কাজে সমর্থন করে আপনি পার পাবেন না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার মধ্যে তো বিবেকবোধ আছে নাকি নাই? শুধুমাত্র আপনি আপনার দলের নেতা বলেছেন বলেই তাকে আপনি গ্রহণ করবেন, নীতি প্রয়োগ করবেন না, তা তো হতে পারে না। আমি একটু আগে বললাম যে ট্রাম্পের চেয়ে বড় ট্রাম্প হওয়ার চেষ্টা করেন না। এটাকে বলে আঙ্কেল টম। আঙ্কেল টমের গল্প আপনারা পড়েছেন। কালো মানুষ কি করে সাদা মানুষের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে। একজন কালো দাস তার অকৃত্রিম কৃতজ্ঞতা সাদা মানুষের প্রতি, আঙ্কেল টম হবেন না। আপনার আপনার বিবেককে ব্যবহার করুন, নীতি প্রয়োগ করুন, এটা খুব জরুরি একটা কাজ। এটা কেমন? এখন আমি বলছি না আপনি দেশে বিরোধিতা করবেন, ঠিক উল্টো বলছি আমি। যখন আপনি ন্যায়ের পক্ষে আছেন তার মানে আপনি দেশের পক্ষে আছেন। যখন আপনি আইনের পক্ষে আছেন, দেশের পক্ষে আছেন। যখন আপনি সত্য কথা বলেন, আপনি শাসনতন্ত্রের পক্ষে আছেন। এর চেয়ে ভালো কি হতে পারে আর? শুধুমাত্র আমার প্রেসিডেন্ট আমাকে যুদ্ধে নিয়ে গেছেন, তিনি যুদ্ধে যে নিয়ে গেছেন কাজটা ঠিক করেননি, কাজটা তার ভুল হয়েছে, তার ফলে সাধারণ লোক মরছে। কে মরছে? একটাকে বললাম আপনাকে আমি, একটা স্কুলের 160 জন ছাত্রী মারা গেছে আমাদের আমাদের কি বলে মিসাইলে, টমাহক মিসাইলে। এই জন্য যুদ্ধ করতে গেছি আমরা। আমাদের মিসাইল দিয়ে আমরা স্কুলের ভবন ধ্বংস করব, শিশুদেরকে হত্যা করব। হত্যার দায়িত্ব আমার ঘরেও পড়ে যখন আমি এই যুদ্ধকে সমর্থন করি। দেশকে সমর্থন করব, কিন্তু দেশের নেতাদের রাজনৈতিক অন্যায় কাজ সমর্থন করবো না। দুটো ভিন্ন জিনিস মাথায় রাখতে হবে, দেশ আর দেশের নেতা, কনস্টিটিউশন অ্যান্ড লিডার। আমি সাপোর্ট করবো কনস্টিটিউশনকে, সাপোর্ট করবো আইনকে। যখন দেশের নেতা আমাকে ভুল সিদ্ধান্ত দেবে, আমি তার প্রতিবাদ করব। থ্যাংক ইউ। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমরা কোন বিষয়টা। না, আমি খুব ভালো করে বুঝতে পারছি, আমি একটু আগেই বুঝছি। এবং আমি ওই আগামীতে আমাদের দেশের নেতা এমন জায়গায় যুদ্ধ করবেন যাতে কোনো শিশু মারা যায় না, বা যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধে গেল আপনারা সমালোচনা করলেন। এর আগে আপনার প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে কোন দিন মানে আমেরিকা একটা ভালো কাজ করলো। এই আমেরিকায় থেকে আমেরিকার বিভিন্ন পলিসির বিদ্বেষমূলক ভাব পোষণ করে যে সমস্ত মানুষ, এদের পাশে দাঁড়িয়ে আমি যখন সংবিধানের কথা বলি আমার শুনতে আরব লাগে। এই সংবিধানটা, কনস্টিটিউশনটা বারবার পড়ে আমি এটাকে ঋদ্ধ হতে চাই। সো থ্যাংক ইউ এই আলাপের জন্য। পড়েন এবং এটা মানে এটা জি জি, এবং আমি তাদের পাশে দাঁড়িয়ে আমি তাদের পাশে দাঁড়িয়ে এই সংবিধানের চর্চা করব যারা এই দেশের ভাবাদর্শের বিরুদ্ধে সব সময় কথা বলে। এটা ফালতু কথা বলছেন আপনি, এটা ঠিক বলেন না। না, কোনটা ফালতু কে আপনি ঠিক করার কে? আমি তো বলতে পারি, আপনি ফালতু চর্চা করব। না না, আমি তো এই শব্দটা বলতে পারি, আপনাকেও যে আপনি ফালতু কথা বলতে হচ্ছে। এই শব্দটা আনব্রডকাস্টেবল। আমি তো বলতেছি, আমি তো ভালো কথা বললাম। আমি তো বললাম এই আমেরিকার বিরুদ্ধে তারা যারা কথা বলে, যারা আমেরিকার ভাবাদর্শের বিরুদ্ধে কথা বলে, তাদের পাশে দাঁড়িয়ে আমি এখানে কোনো আনকনস্টিটিউশনাল শব্দ বলি নাই। আমি কোনো এমন কোনো শব্দ বলি নাই। আমি কোনো ফালতু শব্দ বলি নাই। ফালতু শব্দটা আপনি বলছেন, এটা কোনো ব্রডকাস্টার বলতে পারে না। আপনি যেভাবে বলছেন এটা আপনি যদি বলেন, আপনি নিজের আয়নার সামনে দাঁড়ায় বলেন একজন ব্রডকাস্টার বলতেছি, আপনি বলতেছেন কোন একাডেমিক লোক ফালতু শব্দ বলতে পারে না। এই যে হাসান ভাই বলতেছে একটা শুদ্ধ, আপনি ফালতু কথা বলতেছেন কি করেন? আমি বলতেছি কনস্টিটিউশন সম্বন্ধে, আমি বলতেছি কনস্টিটিউশন বলতে যারা বলে তাদের পাশে দাঁড়িয়ে আমরা কনস্টিটিউশন শিখবো। ফালতু শব্দটা আসলে করতে গিয়ে স্ট্রিট ওয়ার্ড, এটা স্ট্রিট ওয়ার্ড, এটা কোনো টেলিভিশনে কেউ ইউজ করে না। এটা টেলিভিশনে কেউ ফালতু শব্দ ইউজ করে না। No one talk against the value of the America. আমরা কথা বলতেছি। থ্যাংক ইউ। আমি তো বলি না কেউ বলছে বিল অফ দ্য আমেরিকা। আমি তো বলি না কেউ বলছে করার জন্য আমরা ফাইট করতেছি আপনার। ভেরি গুড। আমিও তো বলতেছি, আমি তাদের পাশে দাঁড়াইও আমি বলতেছি কেউ যদি বলে তাদের পাশে দাঁড়াইও আমি কনস্টিটিউশন শিখবো। ওকে, ঠিক আছে, আমি তো সেটাই বলছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা একটু থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আজকে বেশ ভালোই আপনাকে আলোচনায় মনে হলো। এখন জানতে চাই যে সেক্স ক্রাইম সহ বিভিন্ন অপরাধে বহিষ্কৃত যারা হয়েছে এদের মধ্যে বাংলাদেশি কয়েকজন আছে। এইটার আপনার একটা রিপোর্ট আমি দেখেছি। হোয়াট ইজ দ্য রিপোর্ট?
থ্যাংক ইউ। এটা পড়ছি যে আমরা আইস অভিযান হয়েছে, আমাদের গ্রেট প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর থেকে যে যে বিরাট অভিযান চালাচ্ছেন মানুষকে নিরাপদ নাগরিকদের নিরাপত্তার জন্য, সেখানে অপরাধী ইলিগেল ইমিগ্রেন্টদের গ্রেফতার করা হচ্ছে। এই গ্রেফতার ইলিগাল ইমিগ্রেন্ট, আচ্ছা, Yes. আনডকুমেন্টেড এরা শুধু অবৈধ অভিবাসী না, এরা অপরাধী। এই ও আচ্ছা, অপরাধীদের আচ্ছা। তালিকা, এই অপরাধীদের প্রশ্রয় দেওয়ার জন্য অনেকেই এই টেলিভিশনে বসে এই নিয়ে কথা বলেছেন। এই তাদের সাথে সঠিক জবাবটা হচ্ছে, এই অপরাধীদের তালিকা বেরিয়েছে বাংলাদেশিদের কয়েকজনের নাম। আপনি যদি নাম পড়তে বলেন এবারে সেখানে সে সেক্স ক্রাইমে জড়িত, সে ক্রেডিট কার্ড জালিয়াতি করছে, সে মানে গ্যামলিং চালাচ্ছে, সে শপলিফটিং করতেছে। আমাদের এই সমস্ত সোনার সন্তানদের অন্যান্য দেশের নাগরিকরাও ধরছে এবং এদের হাত থেকে এই দেশকে মুক্ত রাখার জন্য এদেরকে গ্রেফতার করে এদের বিরুদ্ধে আইনের প্রক্রিয়া চলমান, তাদের শাস্তি দণ্ডিত হবে। এখানেও কোনো নাগরিক অধিকার লঙ্ঘিত হলো কিনা, এখানেও কনস্টিটিউশনের কোনো ভায়োলেশন হইলো কিনা, এই ব্যাপারে আপনাদের কাছ থেকে জানার আমার প্রত্যাশা থাকলো। তো আজকে আপনারা আপনারা এই হোমল্যান্ড সিকিউরিটির ওয়েবসাইটে গিয়া দেখবেন বাংলাদেশ লেখা এবং বাংলাদেশের এই ভাইদের ছবি ঝলঝল করতেছে। এই কয়েকদিন আগে আমরা দেখলাম আরেকজন ধরা পড়ছে, ধরে নিয়ে আসছে মালয়েশিয়া থেকে, আরেকজন বাফেলো থেকে গিয়া ভার্জিনিয়ায় আরেক নারীর ক্রেডিট কার্ড। তো এই সমস্ত জালিয়াতদের হাত থেকে মানে তাদের কি কোনো মানবাধিকার আছে বা কনস্টিটিউশনাল রাইট আছে, এটাও আপনি বলতে পারেন। এই যে ডিউ প্রসেস এবং কনস্টিটিউশনাল রাইট অনুযায়ী তাদেরকে ডিউ প্রসেস করা হচ্ছে, সেটাও বলা আছে। জি, ওকে, সো দিস ইজ গুড, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট, যে ডিউ প্রসেসের মাধ্যমে। এখন আপনি একজনকে বললেন যে সে চোর, বললেই হলো নাকি? ডিউ না, প্রসেসের মাধ্যমে অবশ্যই না। এই ডিউ প্রসেস করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং স্পেসিফিক আইন অনুযায়ী যে কেউ মানে কারো যদি পরিচিত হয়, আমি আমাদের ওয়েবসাইটে নামগুলো দিয়ে দিয়েছি, বাট আপনি মানে ফেসবুকে পাবেন বা আমাদের হোমল্যান্ড সিকিউরিটির ওয়েবসাইটে গেলে তাদের ছবি সহ গ্রেফতার, সেখানে সেই নর্থ ক্যারোলিনা থেকে, ভার্জিনিয়া থেকে, নিউ ইয়র্কের কুইন্স থেকে একজন এমডি ইসলাম, এই নামটা আমার মনে আছে, বাফেলো থেকে গ্রেফতার হয়েছেন, এরিজোনা থেকে গ্রেফতার হয়েছেন। এই ধরনের প্রায় 10-15 জনের বাংলাদেশের নাম আছে। সো এটা খুবই দুঃখজনক। যে ব্যাপারটা আপনি বললেন, ডিউ প্রসেসের এই কথা, এইটাই দিস ইজ আমেরিকান ভ্যালুস, এটাই আমেরিকান মূল্যবোধ, ওইটা নিয়ে আমরা ফাইট করতেছি কিন্তু। রাইট, ঠিক আছে, এইটার সাথে আপনি একমত আছেন তো? অবশ্যই একমত, আমি সব ব্যাপারে একমত। আমি তো ডিউ প্রসেসের সাথে আমরা সবাই একমত আছি। হাসান ভাই, ডিউ প্রসেস যেটা, দিস ইজ আমেরিকান ভ্যালু অর নট? অ্যাবসলিউটলি। আমি আবারও বললাম তো, আমেরিকার সেন্ট্রাল প্রিন্সিপালটা কি? কনস্টিটিউশন। জি, সকল কিছুর কেন্দ্রের, সকল কিছুর ঊর্ধ্বে কনস্টিটিউশন। এবং যখন এই শাসনতন্ত্র কেউ লঙ্ঘন করে, সে যেই হোক না কেন, আমরা কি বলি আমেরিকায়, আইনের চোখে সবাই সমান। এবং যদি কেউ আইন লঙ্ঘন করে, তার বিচারও হবে সমানভাবে। ধনী দরিদ্র, পাওয়ারফুল উইক, এই বিষয়টা বিবেচ্য হবে না। জি, That makes America so different. That makes America so unique in the world. আমি একটু বিনয়ের সাথে বলতে চাই, আমি একটু বিনয়ের সাথে বলতে চাই, উত্তর করলাম। জি, না ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ। আমি না অলরাইট, আমিও যদি আপনাকে মানে হার্ট করে কিছু বলে থাকি, আই উইল ডু ইট, বাট মানে আমি বিনয়ের সাথে বলতে চাই যে কনস্টিটিউশনের কথা হাসান ভাই বললেন, যে এই কনস্টিটিউশনকে ব্যাখ্যা করার জন্য আমেরিকার 6 জন সুপ্রিম কোর্টের বিচারপতি আছেন। আমি যখন একজন সাধারণ মানুষ এটা ব্যাখ্যা করতে শুরু করি, তা আমার মাঝে আমি আমার মতো ব্যাখ্যা করি। এবং এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের মূল দায়িত্ব হচ্ছে সংবিধানকে ব্যাখ্যা মানে বিশ্লেষণ করা, তার ব্যাখ্যা দেওয়া। তো আমাদের হাসান ভাই যে এটা কিছুটা ব্যাখ্যা দেন, আমি খুব উপকৃত হই। কিন্তু আমরা তো ওই যে মানে লেখাপড়া কম জানা মানুষ, পুরা কনস্টিটিউশনের ব্যাখ্যা আমার জানা নাই। তো কখনো কখনো মনে করি যে যুদ্ধে গেছে আমার মানে সেনাপতি, আমি তার পক্ষে থাকবো, এটাকে আমার প্রথম অধিকার বলে আমি মনে করি, আমার প্রথম কর্তব্য বলে মনে করি। কিন্তু এটা মনে করার আগে আমি পুরা এই সংবিধান আবার পড়ে মানে এখানে নামা উচিত আমি মনে করি। হাসান ভাই যেটা বলতেছেন, বাট ইটস নাথিং রং, এটা আমাদের প্রতিদিন এটা শিকার আছে। তবে আমি এখন আর সংবিধান এটা পড়ার আগেই আমি দৌড়ে দেখি যে আমার যা যুদ্ধ লাগছে, আমার ভাই বিপদে, আমি তার পক্ষে, আমি পরে দেখবো যে কি হয়েছে। জি, ওকে, সো যে বিষয়টি আমরা আলোচনা করছি, এটা আমাদের কমিউনিটির অনেকেই জানতে চাচ্ছিলেন, আমাদের কাছে বারবার যোগাযোগ করছিলেন যে ভাই আপনারা যে শুধু নাগরিক অধিকার বলেন, বিইং এ আমেরিকান সিটিজেন, আমাদের লিমিটটা কোন জায়গায় আছে, রাইট? সো দ্যাটস হোয়াট উই আর ডিসকাসিং। ইট ইজ নাথিং পার্সোনাল,
যে আমেরিকান কনস্টিটিউশন আমাদেরকে কতটুকু পর্যন্ত যাওয়ার অধিকার দিয়েছে। প্রেসিডেন্ট যদি কোনো সিদ্ধান্ত নেন, প্রেসিডেন্টের সিদ্ধান্তের বাইরে তার সিদ্ধান্তের প্রতিবাদ আমি করতে পারবো কিনা। সিন্স আমেরিকা ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, এটা আমার নিজেরও অনেক সময়, যেমন আপনি বলছেন যে প্রেসিডেন্টের সিদ্ধান্ত এখন এটা আমার মানতে হবে, রাইট? সো আমি কি প্রেসিডেন্টের সিদ্ধান্ত সব মানতে বাধ্য, না আমার কোনো আমার কোনো আপনি আপনি এমন প্রেসিডেন্টের সিদ্ধান্ত মানতে বাধ্য না, আপনি আমেরিকার সংবিধানে যা বলছে সেটাও মানতে বাধ্য না। একজন ব্যক্তি যে কোনো সিদ্ধান্তকে সে অবজ্ঞা করতে পারে, অস্বীকার করতে পারে, না, পারে এটা তো না। আপনাকে কেউ বাধ্য করতে পারে না। না। আপনি এই দেশের সংবিধান মানেন না বললে আপনি এই দেশ থেকে চলে যাবেন, অসুবিধা কি? আপনাকে তো আটকাইতে পারে না। একটা ব্যক্তির স্বাধীনতা সেটা। আমি যুক্তরাষ্ট্রের সংবিধান কালকে থেকে মানি না, আবার এটা বহুত লোক বলতে পারে এবং সেই দেশ থেকে চলে যাবে, সেই দেশে থাকবে না, তার সাথে তো আমার কোনো বিরোধ নাই। কিন্তু আমার এই দেশে থাকবে, আমার সংবিধানকে সম্মান করবে, আমার সংবিধানকে মানে সংবিধানের মতো ব্যাখ্যা করবে, আমার মতো সাধারণ মানুষের মতো ব্যাখ্যা করবে। এটাই তো সাংবিধানিক চর্চা। এটাই তো নাগরিকদের কাজ। নাগরিক যে যুক্তরাষ্ট্রের নাগরিক যারা, সে তো সংবিধান মানতে বাধ্য, অবশ্যই বাধ্য। সে তো মানতে বাধ্য। বাট এখানে সংবিধান আর প্রেসিডেন্ট, রাইট, এই দুই ব্যাপারটা, এটাকে গুলানো ঠিক হবে না। আমরা এই দুইটাকে আমরা পৃথক করার চেষ্টা করছি। হোয়াট দি কনস্টিটিউশন সেড অ্যান্ড হোয়াট দ্য প্রেসিডেন্ট সেড, এবং এর মধ্যে বিং অ্যান্ড সিটিজেন আমার অধিকার কতটুকু আছে, দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু জাস্টিফাই অ্যান্ড আইডেন্টিফাই। এই পৃথিবীতে আমেরিকার কনস্টিটিউশন প্রেসিডেন্টকে যে ক্ষমতা দিয়েছে, এই পৃথিবীর আর কোন কনস্টিটিউশন দেয় নাই। হি হ্যাজ দ্য সুপ্রিম পাওয়ার, এবং এটা প্রতিনিয়ত পড়ে এখান থেকে যদি আমরা যাই আমরা দেখতে পারবো। এটা এখান থেকে আলোচনা, এখান থেকে কনস্টিটিউশনের ক্লাস আমরা নিতেছি না। বাট হাসান ভাইয়ের সাথে আমি পুরাই একমত যে আমি বাধ্য না, আমি প্রেসিডেন্টের কথা শুনতে বাধ্য না, আমি আমার সংবিধানের প্রতি অনুগত। জি হাসান ভাই, আপনার সংবিধানে যা বলা হয়েছে, রাইট, আর প্রেসিডেন্টের যে পাওয়ার, এই প্রেসিডেন্টের পাওয়ারকে তো আপনার চ্যালেঞ্জ করার অধিকার আছে। আমার চ্যালেঞ্জ তো হরহামেশা করা হচ্ছে। রাইট, তাহের, আমরা এখানে কি দেখি, বিউটিটা কোথায় আমেরিকান ডেমোক্রেসির? এখানে তিনটা ক্ষমতার কেন্দ্র, এক্সিকিউটিভ, জি, লেজিসলেচার, জুডিশিয়ারি। চেক অ্যান্ড ব্যালেন্স তারা তৈরি করে। আনফর্চুনেটলি আমাদের দেশে এই দেশে চেক অ্যান্ড ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এই ডেমোক্রেসির তিনটা পিলার, সমান ক্ষমতা সম্পন্ন তিনটা পিলার। কেমন? জি, জি, দুটো জিনিস মাথায় রাখবেন। একটু আগে প্রশ্ন করছেন আমার অধিকারটা কি। আমার অধিকারের কেন্দ্রবিন্দু শুধু কনস্টিটিউশন না, কিন্তু আমাদের একটা বিল অফ রাইটস আছে। আমেরিকা এবং বিশ্বের সব দেশ জাতিসংঘে বিল অফ রাইটস এর স্বাক্ষর করেছে। যে বিল অফ রাইটস আমাদের শুধুমাত্র পলিটিক্যাল রাইটস নয়, আমাদেরকে সোশ্যাল, কালচারাল, রিলিজিয়াস রাইট দিয়েছে। আপনি যে ধর্ম পালন করেন আপনি পালন করতে পারেন, কথা বলার অধিকার আপনাকে দিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করার অধিকার আপনাকে দিয়েছে। সেই কারণে তো আমেরিকার বৈশিষ্ট্য কোথায়, বিশ্বে অনন্য কেন? আমেরিকা ছোট বড়, ধনী দরিদ্র, কালো সাদা অথবা বাদামিকে আলাদা করে চিহ্নিত করে না। প্রিন্সিপালটা কার্যত করে, তা আমরা হরহামেশা দেখি আমরা। কিন্তু শাসনতন্ত্রে, আমাদের আইন ব্যবস্থায় এই বৈষম্যটুকু নাই। এই বৈষম্যটুকুর বিরুদ্ধে অসংখ্য আইন আছে। এবং দেখবেন যে প্রেসিডেন্ট সাহেবের সিদ্ধান্তগুলি কতভাবে আদালতে প্রত্যাখ্যাত হয়েছে। একটা এক্সাম্পল দেই, 2020 সালের নির্বাচন। 2020 সালের নির্বাচন আমাদের প্রেসিডেন্ট মানেন না, প্রেসিডেন্ট সাহেব এখনো মানেন না। 66টি আদালত, 66 কেসেস তার বিরুদ্ধে গেছে, ইনক্লুডিং দ্য সুপ্রিম কোর্ট অফ আমেরিকা। তার মানে আদালতটা আমাকে বোঝাচ্ছে উনি বলছেন বলেই তা ঠিক নয়, কিন্তু উনি বলছেন বলেই ঠিক নয়। এবং সে কারণে আদালতটা তো গুরুত্বপূর্ণ। এবং আদালতের ভিত্তি কি? এগেইন ওই শাসনতন্ত্র প্লাস প্রেসিডেন্স। আদালতের তো অধিকার আছে যে এটা ব্যাখ্যা করার, আপনার মানে কনস্টিটিউশনে কি বলা আছে এটা ব্যাখ্যা করার অধিকার। আদালতের কাজই এইটা। আদালতের কাজই হচ্ছে, আইন প্রণেতারা আইন প্রণয়ন করে, কেমন, আর আদালত হচ্ছে আইনের ব্যাখ্যা করে, আইনের ব্যাখ্যার ভিত্তিতে সিদ্ধান্ত দেয়। রাইট, জি। এখন ইউএস প্রেসিডেন্ট এর সাম্প্রতিক সিদ্ধান্ত টেরিফ, এটা তো সুপ্রিম কোর্ট বাদ দিয়ে দিল যে কনস্টিটিউশনে আপনি এটা পারেন না। এবং একই কনস্টিটিউশনের একই বিষয়টা একজন এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাজ কিন্তু সাধারণ আইনের বিচার করা না,
তারা কনস্টিটিউশনাল আইনের ব্যাখ্যা করে তারা বিষয়গুলো দেখেন। এবং আমরা যদি দেখি যে একই ব্যাখ্যা সুপ্রিম কোর্টের বিচারপতিগণ এক এক সময় এক এক ভাবে করেছেন। কনস্টিটিউশনে যেটা লেখা আমরা সাধারণ মানুষ যেভাবে পড়ি এটার ব্যাখ্যা অন্যটা হতে পারে। তবে ইয়েস, কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ দ্য ল্যান্ড, এটাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং এখানে আমাদের আনুগত্য আছে এবং প্রেসিডেন্টও এই কনস্টিটিউশনের আন্ডারে। কিন্তু এই কনস্টিটিউশনের ব্যাখ্যাটা কিভাবে হবে, এই ব্যাখ্যাটা আপনি যা বলতেছেন এটাই ফাইনাল। সুপ্রিম কোর্টের 9 জন বিচারপতি একমত হইতে পারেন না, আর আমি একমত হয়ে যাবো, এটা তো গুড লাক। ওকে, সো এটা নিয়ে আরো আমরা ইন ফিউচার ডিসকাশন করব। এনিওয়ে ইট ইজ, আমার মনে হয় যে অনেকের একটা আইডিয়া হয়েছে যে বিং এ সিটিজেন আপনার টেরিটরি কতটুকু আছে এটা অনেকে বুঝতে পারবেন, এবং এটা নিয়ে অনেকেরই কনসার্নও আছে যে যেহেতু এটা বলা হয় বারবার যে প্রেসিডেন্টের সিদ্ধান্তই বারবার আমাদের মানতে হবে, সুতরাং আমরা আজকে মনে করেছি যে প্রেসিডেন্ট সিদ্ধান্ত কতটুকু পর্যন্ত আমি মানবো এবং কোন জায়গায় আমার রুম আছে এই জায়গাটা একটু ডিফাইন করা উচিত। অ্যান্ড দ্যাটস হোয়াট উই ডিড। ডোন্ট টেক ইট পার্সোনালি মিস্টার ইব্রাহিম চৌধুরী খোকন। I want to say the same thing, যে এটা কোনো কিছুই পার্সোনাল না। রাইট, ওকে। বাংলাদেশে যে আপনার আজকে 10 তারিখ আর 2 দিন পরে পার্লামেন্ট হচ্ছে, কি হতে পারে সেই পার্লামেন্টে? একটু, আপনি তো রাজনৈতিক বিশেষজ্ঞ এবং রাজনীতির মারপেসটা ভালো বুঝেন। হোয়াট কুড হ্যাভ? না, মারপেস আমি কিছু বুঝি না। রাজনীতি তো খুব উত্তেজনাকর বাংলাদেশের পরিস্থিতি। পার্লামেন্টের প্রথম অধিবেশনেই আমরা দেখবো যে সেখানে প্রথমবারের মতো দেখবো যে জামাতে ইসলাম একটা উল্লেখযোগ্য ক্ষমতা নিয়ে ওনারা বসছেন। ইতিমধ্যেই পার্লামেন্টের রাজনীতির একটা অনভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হবে এবং আমরা যদি এই প্রেসিডেন্টই থাকবেন না নতুন প্রেসিডেন্ট হবেন? আমার তো মনে হয় এই প্রেসিডেন্টই থাকবেন। হাসান ভাই কি বলেন? যে সালাউদ্দিন সাহেবের কথাবার্তা যে আওয়াজ পাওয়া যাচ্ছে যে বলছেন যে এই প্রেসিডেন্টের মেয়াদ আছে আরো অনেক। হ্যাঁ, আমরা কনস্টিটিউশনকে রেখেই আসছি, কনস্টিটিউশনকে রেখেই এগিয়ে যাব। এবং আমাদের বর্তমান প্রেসিডেন্টের হাবভাব, তার রাজনৈতিক বক্তৃতা, বঙ্গবন্ধু থেকে বাংলাদেশ জিন্দাবাদ এবং প্রধানমন্ত্রীর মেয়েকে 3 বার সালাম দেওয়া, এইসবে তার যে সাবেক প্রভু শেখ হাসিনার থেকে এখনকার তার আনুগত্যটা আরো দৃশ্যমান। উনি তখন বলেছিলেন পায়ে ধরবেন, আর এখন যে এই বাচ্চা মেয়েকে 3 বার সালাম দিয়ে পায়ে ধরা, এটা একটা সৌজন্য। একটা দেশের প্রেসিডেন্ট এভাবে নতজানু হতে পারেন, কিন্তু তাকে নিয়ে একটা খেলা আমরা দেখব। এবং ইতিমধ্যে আমরা দেখতেছি যে মন্ত্রী পরিষদের আমাদের একাধিক উপদেষ্টা, একজন লন্ডনে গিয়ে একজন আমলাকে বহিষ্কার করা হয়েছে, এটা দিয়ে তিনি উল্লাসমূলক বক্তৃতা দিতেছেন। আরেকজন দেখলাম ফেসবুকে তার ট্রান্সফার হয়েছে, এটা নিয়ে একটা পোস্ট দিয়েছে। এই ধরনের অনভিজ্ঞ স্থূল কাজ হয়েছে। সেই দিক থেকে প্রধানমন্ত্রী অনেক ভালো কাজ করতেছেন। এবং এই যে সহায়তা কার্ড, এটা একটা উল্লেখযোগ্য নাগরিক কাজ তারা শুরু করেছেন। এটা হয়তো সামনে দিয়ে যাবে, আরো বিস্তৃত হবে। আমি মনে করি একটা উল্লেখযোগ্য কাজ। কিন্তু 12 তারিখের পার্লামেন্ট আমি মনে করি যে একটা বেশ নাটকীয় হবে। সেখানে ইতিমধ্যে দৃশ্যমান হতে যাচ্ছে। আবার যদি চুপ্পু সাহেবকে বাদ দিয়ে নতুন কোন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে যায়, সেই নাটকীয়তা আমরা দেখবো। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো যে বাংলাদেশে বাম যারা ছিলেন, রাইট, বামদের বাংলাদেশের পলিটিক্সে আমরা সবসময় দেখেছি অত্যন্ত দাপটের সাথে তারা রাজনীতি করেছেন। তাদের আলাদা একটা শক্তি এবং তাদের একটা অবস্থা ছিল বাংলাদেশের রাজনীতিতে। ইদানিং এই সময়ে এসে আমরা ওনাদের অবস্থানটা একেবারে খুব ক্ষীণ দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য রিজন? এটা দুঃখজনক হলে সত্য যে আমাদের বাম রাজনীতির যেটা জাতীয় আন্তর্জাতিক খাওয়া আছে, আমাদের জনবিচ্ছিন্ন বাম রাজনীতি আমাদের যদি দেখি আমরা, এটা হাসান ভাই আরো ভালো বলতে পারবে, যে আমাদের বাম রাজনীতিবিদরা শহুরে নাগরিক থেকে এসেছেন, প্রকৃত অর্থে বাংলাদেশের কৃষক শ্রমিকের সাথে তাদের সংযোগ গড়ে তুলতে পারেন নাই। এটা যে কোনো কারণে হোক, তার রাজনৈতিক কলা কৌশলের কারণে। আমরা দেখেছি যারা ছাত্র ইউনিয়ন করেছেন, আমরা যারা এরপরে হয়েছে, আমরা প্রকৃত অর্থে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছি, মেহনতি মানুষের কথা বলেছি, সুন্দর সুন্দর রাজনৈতিক তত্ত্ব নিয়ে কবিতা লিখেছি। কিন্তু যে কৃষকের কথা বলতেছি, যে শ্রমিকের কথা বলতেছি, তার ভাষায় তাকে নিয়ে যে কথা, তার সমস্যাটাকে তার মধ্যে থেকে থাকা, সেটা আমাদের অর্জিত আমরা করি না। যেটা ক্যালকাটার বামপন্থীরা করতে পেরেছে, পশ্চিমবঙ্গের বামপন্থীরা করেছে। এটা মনে করি এটা একটা বড় কারণ। এই ব্যর্থতার দায়, হ্যাঁ, যারা বিভিন্ন সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন, এখনো আছেন তাদের।
তবে এটা ঠিক যে বাম রাজনীতির মাধ্যমে প্রচুর বিদ্বেষীর সৃষ্টি করেছি আমরা। এরা কেউ টাকা পয়সা আল্লাহ দেখলেই এরা এরা হিংসা করে, এরা মানে এই আরো খারাপ লোকজন সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে বাম রাজনীতির বাংলাদেশের যে অবস্থা, যে বলিষ্ঠ ভূমিকা 90 পর্যন্ত রেখেছেন, এরপরে তারা ক্রমশ মানে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। এবার তো আমাদের একজন সাকি আছেন না, যেতে জুনায়েদ সাকি, তার মাধ্যমে হয়তো একটা কণ্ঠস্বর এখনো মানে জ্বলতেছে। কিন্তু এটা কতটা ওনার বিরুদ্ধে অভিযোগ দেখেছেন আপনি? এই অভিযোগের কোনো শেষ নাই। না না, এখানে শেষ নাই না। উনি যখন তত্ত্বাবধায়ক সরকারে ছিলেন, রাইট? না সাকিব না ছিলেন না। আরেকজন, সরি আই গেট কনফিউজ। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তো এই বিষয়ে আমি একটা প্রশ্ন করতে চাই হাসান ভাইকে, যে হাসান ভাই, ইব্রাহিম ভাই যেটা বললেন একটু আগে, যে আগে যারা বাম আন্দোলন করতেন, আপনি মনে করেন মুজাহিদুল ইসলাম সেলিম, কমরেড ফরহাদ, মনীষ সিংহ, ওনারা একদম আপনার প্রান্তিক পর্যায় থেকে রাজনীতি করে করে উঠে এসেছিলেন। আজকের এই পর্যায়ে আপনি যেখানে যে বাম রাজনীতির যে ধারা, এই ধারায় কোনো জাতীয় পর্যায়ের একজন নেতাকে এখন পর্যন্ত চোখে পড়েন না আমাদের। হোয়াট ইজ দ্য রিজন? উত্তরটা খুব সহজ নয় তাহের, কারণ বাম আন্দোলনটা ক্রাইসিসটা বিশ্ব জুড়ে, শুধু বাংলাদেশে নয়। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে যেটা ঘটেছে, প্রথমত ইব্রাহিম ঠিকই বলেছে যে আমাদের বাম নেতৃবৃন্দের সাথে মানুষের বিচ্ছিন্নতা, গণবিচ্ছিন্নতা। তারা এখনো যে ভাষায় মানুষ বুঝবে কথা, সে কথা বলা তারা শেখে নেই, এখনো কমিউনিকেট করে তারা শেখে নাই। আমাদের একটা এক্সাম্পল দিই, মুজাফর আহমদ সাহেব, উনি বাম রাজনীতি করতেন, কিন্তু তার রাজনীতি বহুলাংশে কিন্তু ধর্মকে ব্যবহার করে বৃহত্তর স্বার্থ আদায়ের লক্ষ্যে তিনি সংগ্রাম করে গেছেন, কারণ তিনি মানুষের পালস বুঝতে পেরেছিলেন। আমাদের বাম রাজনীতিবিদরা মানুষের পালস বোঝে না, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর, খুব সহজেই আমরা কম্প্রোমাইজের পলিটিক্সে চলে গেছি। আমরা বামপন্থীরা 72 সাল থেকে আমরা বাকশালে ঢুকে পড়ে, মানে 74 সালে বাকশাল হলো, 72 সাল থেকে আমরা সরকারের অন্তর্বর্তী হয়ে পড়েছি। আমাদের যেটা ইন্ডিপেন্ডেন্ট ভয়েস থাকতে পারতো, ভয়েস কখনো থাকেনি। তার একটা বড় কারণ, আমরাও সবাই হালুয়া রুটির চলে গেছি আমরা। আপনি বললেন, এই সেলিমের কথা বললেন, কার নাম উল্লেখ করতে চাই না আমি, কিন্তু প্রায় সব নেতাই আমাদের এক কমিউনিস্ট পার্টির নেতা ট্রান্সপোর্টের ব্যবসা করতেন, এবং সুবিধা নেবার জন্য সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন। কোনো তফাৎ নেই এদের সাথে, মূলধারার ব্যবসায়ী রাজনীতির কোনো তফাৎ নেই, এটা একটা ব্যাপার। আর যেটা বললাম, বিশ্বজুড়ে যে সংকটটা দেখা দিয়েছে, এর সঙ্গে বসে ভারতে মনে করা যাক, সিপিআই কোথায়? সিপিআই একসময় কেন্দ্রীয় সরকারের অংশীদার ছিল, কোথায় গেল? সিপিআই হারলো সিপিএম এর উত্থানের কারণে। কেমন সিপিএম কে ঠেকানোর জন্য সিপিআই হাত মেলালো ইন্দিরা গান্ধীর সাথে, ইন্দিরা গান্ধীও গেলেন, সিপিআইও গেল। আমাদের দেশও তাই, আমরা অতি বামকে ঠেকানোর জন্য বাকশালের অন্তর্বর্তী হলাম, জাসদকে ঠেকানোর জন্য, সর্বহারাদের ঠেকানোর জন্য, ফলে পুরো বাম আন্দোলনটাই জ্বলে গেল। উঠে আসতে হবে, প্রথমত মনে রাখতে হবে যে আন্দোলনের জন্য দরকার 2টো জিনিস, একটা হচ্ছে নেতা, একটা হচ্ছে দল, পাশাপাশি আইডিওলজি। ধরা যাক আইডিওলজি আমাদের আছে, আমাদের নেতাও নেই, দলও নেই, অপেক্ষা করতে হবে আমাদেরকে। আপনি দেখেছেন যে ছেলেটি, ইউনিভার্সিটি ছেলেটি, কি নাম ছেলেটির, মেঘমল্লার, হতাশা থেকে সে আত্মহত্যা পর্যন্ত করতে গেছে। নীতি এদের মধ্যে আছে, আদর্শদের মধ্যে আছে, কিন্তু এরা জানে না কি করে নীতি এবং আদর্শকে মানুষের কাছে নিয়ে যেতে হয়। ইব্রাহিম জাসকুন, আপনার সাথে তো বাম সিলেটের বিশেষ করে সব নেতাদের একটা মোটামুটি আপনাকে মনে করো তো একজন গুরু টাইপের, ইয়াং গুরু। সো এখন এই সিলেটের অবস্থা এইটা হইল কেন? সিলেট বাম আন্দোলনের একটা তাহের, উনি খুব তরুণ না, কিন্তু আপনি বারবার ওকে তরুণ বলছেন, খুব তরুণ তিনি কিন্তু নন। এটা ঠিক, এটা ঠিক যে এটা বাম রাজনীতির ব্যর্থতা। আমি সিলেটের সব বাম নেতাদেরকে চিনতাম এবং সবার সাথে আমার সম্পর্ক ছিল আপনার। তো আমরা যখন এই বস্তুবাদ দিয়ে তর্ক করতেছি ঘন্টার পর ঘন্টা, এখন আমাদের পাশের কৃষকরা যে কীটনাশক ঔষধের জ্বালায় পড়তেছে, আমরা ওটা কমিউনিকেট করতে পারি নাই। এটাই হলো আমাদের ব্যস্ত। এবং আমরা খুব দ্রুত রাজনৈতিক ঘটনা, এবং শুধু যে আমার প্রতি না, আমি কোথা থেকে এসেছি, আমার আন্তর্জাতিক প্রভাব,
আমার দেশজ বিভিন্ন সমস্যা, একের পর এক আমাদের জাতীয় রাজনীতি কোনো সঠিক রেখাপথে যায় নাই। তো এগুলো সব মিলে এই ব্যর্থতার মানে পাহাড়ে দাঁড়ানো সো এই এক একজন। ব্যর্থতার আবার কিন্তু আপনি কিন্তু পার্সোনালি তাই সাহেব, বাংলাদেশের আমি একটু 1 মিনিট একটু ওভাররাইড করে বলে ফেলি আপনাকে, জি। বাংলাদেশের রাজনীতিতে বাম রাজনীতির যে যে কর্মীদের যে স্যাক্রিফাইস, এটার কারণ নাই, আপনি কারণ নাই। বহু নিঃশেষ হয়ে যাওয়া কর্মী তার পকেটের মানে না খাইয়া তার আলসার মানাইয়া মরছে, কিন্তু সে এর যায় নাই। এবং এই আমাদের নেতারা কেউ কেউ এদিকে ওদিকে চলে গেছেন, কিন্তু আমরা দেখেছি যে নিঃস্বার্থভাবে এই রাজনীতি করতে গিয়ে মরেছে। সে ভুল রাজনীতি, ভুল সময়ে, ভুল ঠিকানায় মানে সে বিচরণ করছে। এটা আমাদের একটা আফসোস। রাইট। সো আমি একটা অ্যাড করি তাহের, ভুলে যাওয়ার আগে আমি অ্যাড করি একটা। জি। আমাদের ক্রাইসিসটা ঘটলো, বাম রাজনীতি বড় একটা ক্রাইসিস ঘটলো সোভিয়েত ইউনিয়নের পতনের পর। সোভিয়েত পতনটা আমাদেরকে দিশাহারা করে ফেললো। আমাদের লক্ষ্য সোভিয়েত ইউনিয়ন হব আমরা, অথচ সোভিয়েত নাগরিকরাই সোভিয়েত ব্যবস্থাকে প্রত্যাখ্যান করছে। ফলে আমাদের লক্ষ্যবস্তু থাকলো না। এটা একটা। আর 2 নম্বর খুব বড় একটা ভুল হয়েছে আমাদের তা হচ্ছে আমরা প্রায় অন্ধের মতো মস্কোকে ফলো করেছি। একটা কথা ছিল না, যখন মস্কোতে বৃষ্টি হয় ঢাকায় আমরা ছাতা ধরি। Right, এই যে অন্ধ বিশ্বাস, অন্ধ লয়্যালটি, এটা আমাদের খুব ড্যামেজ করেছে। সো ইব্রাহিম কোন আপনি পার্সোনালি যে না নেন, তাইলে একজন একটা প্রশ্ন করেছে আপনাকে, করতে পারি যদি ব্যক্তিগতভাবে না নেন নাকি? কিছু ব্যক্তিগত নাই, বলেন অসুবিধা না নাই। ব্যক্তিগত না নেই, একবার উনি বলছে যে যাদেরকে দেখে বাম আন্দোলনে এসেছিলাম, আজকে তাদের চরম রক্ষণশীল ডান রাজনীতি দেখে এখন আত্মহত্যা করার ইচ্ছা করে। এর মধ্যে সে ইঙ্গিত করেছে আপনাকে যে উনাকে দেখে আমি বামে গিয়েছিলাম, কিন্তু ওনার বর্তমান যে অবস্থান এত ডান যে আমি চিন্তা করতে পারছি না যে আমি কোন দিকে যাব এখন। এটা আমার ব্যর্থতা। প্রথম হচ্ছে যিনি করছেন তাকে ধন্যবাদ জানাই। প্রথম হচ্ছে যে আমি আগেও আমাকে ঠিকমতো প্রকাশ করতে পারি নাই, এজন্য। এবং আমি যা বলি ওইটা হয়তো এটা আমি একটা পক্ষকে রিপ্রেজেন্ট করি, এটা হয়তো আমি না। সো ভুল বুঝার কোনো সুযোগ নাই, আমি একই মানুষ আছি। এবং আমি এখনো বিশ্বাস করি শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তির লড়াই, অধিকার, এই লড়াই প্রতিনিয়ত কাজ করে আমার। এখানে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে এই কাজ হবে না, পক্ষে দাঁড়ায়ও কাজ হবে না। আমার সেই আকুতিটা এখনো বিরাজ করে। কিন্তু একজন মানুষের জীবন্ত সীমাবদ্ধতা এবং নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যায়। হ্যাঁ, আমরাও নিজের অবস্থান অনেক সময় মানে স্পষ্ট করতে পারি নাই, এখনো পারি না। এটা এই দায়িত্ব আমি নিলাম এবং আমি জি। এখনো কি কমিউনিজমে বিশ্বাস করেন না? আমি শুনে আমার মাঝে মাঝে কান্না আসে। আমি তো হাসান ভাইরা বড় পার্সপেক্টিভে দেখেন, আমাদের কথায় হাজার হাজার লোকজন মিটিং করেছি, তাদেরকে শপথ করেছি, তাদেরকে মানে আন্দোলন সংগ্রামের কথা বলেছি। এখন তাদের সাথে যখন দেখা হয়, কেউ যখন বলে ওঠে যে আপনি কোথায় আছেন, আমি এখানে আছি, তখন আমি জিজ্ঞেস করতে পারি না যে তুমি কোথায় আছো। সে তো বলবে আমাকে যেখানে রেখে গেছিলেন আমি তো সেখানেই আছি। তো মানে এটা খুব অপমানের কথা, আমার নিজেকে সবসময় দংশন করে। ধন্যবাদ তাহের সাহেব। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার মনে হয় যে হাসান ভাই, এনিথিং এলস? থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করি ব্যক্তিগতভাবে নেবেন না। আমরা তর্কের মাধ্যমে বিষয়টি বেরিয়ে আনার চেষ্টা করি, বাট হয়তো অনেক সময় যে ওয়ার্ডিং উচ্চারণ করা উচিত এটা হয় নাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং আমার মনে হয় যে এই বিষয়গুলো আরও আমাদের কমিউনিটিকে আলোচনা করা উচিত এবং জানানো উচিত যে এই যে নাগরিক অধিকার আপনার তার লিমিট কোন জায়গায় আছে এবং উনি কতটুকু চর্চা করতে পারেন এবং কোন পর্যায়ে গেলে উনি বিপদেও পড়তে পারেন, এই বিষয়টিও আমাদের আলোচনা হওয়া উচিত। থ্যাংক ইউ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।